আমাদের আজকের অনুষ্ঠানের আমাদের অত্যন্ত সম্মানিত বক্তা সুফি মিজানুর রহমান, আমি তাকে নিয়ে ফেসবুকে লিখেছিলাম যে তিনি এমন একজন মানুষ যিনি লাফ দিয়ে মাটি থেকে আকাশ স্পর্শ করেছেন সম্পূর্ণ নিজের চেষ্টায়। আসলেই তিনি মাটি থেকে লাফ দিয়ে আকাশ ধরেছেন নিজের চেষ্টায়, এবং তার মধ্যে একটা ইউনিকনেস আছে, সেটি হচ্ছে সৎভাবে। হাততালি হবে। আজকে তার অসাধারণ বক্তব্য, আমি বিশ্বাস করি এখানে উপস্থিত তারুণ্যের মধ্যে যদি একজনকেও একটি বিশেষ উচ্চতায় নিয়ে যায়, তবে তার জন্য তিনি মহান আল্লাহ তাআলার কাছ থেকে বিশেষভাবে পুরস্কৃত হবেন। আসুন এই অসম্ভব চমৎকার, জ্ঞানী এবং মানবিক মানুষটিকে আমরা একটু দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করি। একটু জোরে হাততালি হবে। তোর কোনো কি ব্যথার দোষর নাই, তোর সারা জনম একলা পথে পথেই কেটে যায়। তোর কোনো কি ব্যথার দোষর নাই নদী, তোর কোনো কি ব্যথার দোষর নাই। ও নদী রে, তোর কোনো কি ব্যথার দোষর নাই, তোর সারা জনম একলা পথে পথেই কেটে যায়। তোর কোনো কি ব্যথার দোষর নাই নদী, তোর কোনো কি ব্যথার দোষর নাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার, একটা ছোট্ট ফর্মালিটি খুলছি, ছোট্ট একটা সম্মাননা স্মারক দেবে সুফি মিজানুর রহমানকে আমাদের ক্লাব প্রেসিডেন্ট, এবং সাথে আমাদের সম্মানিত ডিজি ইলেক্ট ফর রোটারি ক্লাব জনাব ওয়াদুদ সাহেব আছেন, তার জন্য একটা জোরে হাততালি হবে। আমরা একটা ছোট্ট সম্মাননা তুলে দিচ্ছি সুফি মিজান সাহেবের হাতে। সুফি মিজান ভাইকে তো আপনারা সবাই শুনলেন। অ্যাকচুয়ালি আমি এসেছি ওনার বক্তৃতা শোনার জন্য, যদিও আমি রোটারিতে আছি, আমরা একসাথে রোটারি করি। তারপরে উনি আজকে স্পেশাল বক্তৃতা যেটা বললেন যে ওনার ওয়াইফ চলে গেছেন ঢাকাতে, কিন্তু তিনি রয়ে গেছেন, জাস্ট ব্যাংককে যাবে, ঢাকা হয়ে যাবে। উনি ঢাকা অলরেডি, শি ইজ ইন ঢাকা। ও I know that news I didn't know. তো ভাবি অলরেডি ব্যাংকক চলে গেছেন, উনি এখন এখানে। তো বললো যে ওয়াইফের কাছে জবাবদিহিতা করতে হবে কোনো সারা জীবন, তাতে আপত্তি নেই। আপনাদেরকে সবাইকে উনি অ্যাড্রেস করতে পেরেছেন। হি কনভেড হিজ মেসেজ টু অল অফ ইউ। আই হোপ if a few of you can materialize. All of you. No. All of you expected, but it is not realistic. Let me tell the truth. At least some of you can fulfill his dream. It will be a big achievement for him and for all of us who are here to listen his very meaningful deliberations. Thank you all for your patience hearing. স্যার, আমরা সুফি মিজান সাহেবকে আরেক মিনিট মঞ্চে রাখবো। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন আমাদের এই ক্যারিয়ার আড্ডা, এটি কিন্তু আসলে এখন প্রায় বট বৃক্ষে পরিণত হচ্ছে, কিন্তু এই চারাটি আসলে প্রথম রোপণ করেছিলেন যিনি, যার জনপ্রিয়তায় ক্যারিয়ার আড্ডা আসলে একটি তুঙ্গ অবস্থানে পৌঁছেছে, সেই সুশান্ত পাল মঞ্চে আসছেন। সুশান্ত পাল 30তম BCS এ সম্মিলিত মেধা তালিকায় প্রথম, এবং তিনি সিলেট থেকে
আমাদের এখানে আসছেন আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে। সেই সাথে আমরা আরেকটি ব্যাপার আপনাদের জানাতে চাই, সেটি হচ্ছে সুশান্তের শ্রদ্ধেয় বাবা কিন্তু বেশ অসুস্থ। তাকে রোগ শয্যায় রেখে তিনি এখানে এসছেন আপনাদের সামনে কথা বলার জন্যে। আমরা সবাই একটু তার বাবার জন্যে দোয়া করব, এটাই সবার কাছে অনুরোধ। আমি একটু আয়ানকে আসতে বলবো। আমাদের অ্যাকচুয়ালি কেরিয়ার আড্ডায় আগে ছিলাম আমরা 3 জন, আমি সুশান্ত প্রথম, সুশান্তের সাথে পরে আমি আসলাম, আমার সাথে আয়ান, এখন যোগ হয়েছেন আমাদের শ্রদ্ধেয় সুফি মিজান সাহেব, সাথে আপনারা আছেন। তা আমাদের 4 জন কেরিয়ার আড্ডার একটা ছবি তুলতে চাচ্ছিলাম, স্যার যদি একটু অনুমতি দেন প্লিজ। আপনি এখানে বসেন, আমরা সুশান্ত আসুন। আপনাদের সবার প্রিয় সুশান্ত পালকে। সুশান্ত সাথে থাকবে আমাদের আরেকজন খুব প্রিয় আয়ান। শান্ত। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আচ্ছা, এখানে যারা এসছেন তাদের অনেকেই মনে হয় 35তম বিসিএস এর প্রিলিমিনারি পাস করেছেন, তাই না? করেছেন তো নাকি? আচ্ছা, অনেকে পারেননি করতে। তো যারা পারেননি তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে আমি এখনো পর্যন্ত আমার লাইফ থেকে শিখেছি এইটুকুই, আমরা আল্লাহর কাছে অনেক কিছুই প্রার্থনা করি, স্রষ্টার কাছে অনেক কিছুই প্রার্থনা করি, বা আমাদের লাইফের কাছে আমরা অনেক কিছুই চাই। লাইফ আমাদের ততটুকুই দেয় যতটুকু আমরা চাই, ততটুকু না, যতটুকু আমাদের দরকার ততটুকুই দেয়। তো যারা যেটা চাইছিলেন সেটা পাচ্ছেন না, আপনি ধরে নেন আপনার লাইফের জন্য এটা দরকার আছে। বা যাদের বিসিএস প্রিলিমিনারি হয়নি তারা নিশ্চয়ই 36তম বিসিএসে এমন পুরস্কারে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন, ওটার জন্য যে মোটিভেশনটা দরকার, যে ড্রাইভটা দরকার, ওই ড্রাইভটা দেওয়ার জন্যই আপনার বিসিএস হয়নি। এটা মাথায় রাখেন এবং বিশ্বাস করেন, এটা আপনার লাইফে দরকার ছিল। তো যারা ভাবছেন আমি অনেক পড়াশোনা করলাম তারপরে আমার হলো না, আমার এক বন্ধু অনেক পড়াশোনা না করেই তার হয়ে গেল, কে জানে এর চাইতে অনেক বড় পুরস্কার আপনার জন্য ওয়েট করছে। আল্লাহ আপনাকে ছোটখাটো পুরস্কার দিয়ে অসম্মানিত করতে চাচ্ছেন না। আচ্ছা, তো আমি ধন্যবাদ জানাচ্ছি রোটারি ক্লাবকে আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য এবং এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগ নেওয়ার জন্য বিশেষ করে দাউদ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই অনুষ্ঠান আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট যারা যারা আছেন, মিডিয়া পার্টনার বা স্পন্সর যারা যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কথা ছিল 35তম বিসিএস লিখিত পরীক্ষার কিছু কায়দা কানুন নিয়ে বলবো। তো 35তম বিসিএস লিখিত পরীক্ষায় কিভাবে পড়তে হবে, কি করতে হবে, কি করতে হবে না, এটা নিয়ে আমি লিখছি প্রথম আলোতে প্রতি শুক্রবার। আপনারা তো পড়ছেন তাই না? বাংলা নিয়ে লিখেছি, ইংরেজি নিয়ে লিখেছি, কালকে আসবে বিজ্ঞান নিয়ে। ওখানে মনে হয় অনেক ভেঙে ভেঙেই লিখছি, ওইটুকুতে জেনে যাওয়ার কথা। আবার পেপারে হয় কি, লেখা পাঠালে ওরা অনেক রকম এডিট করে ছোটো ছোটো করে দেয় আর কি একটু। তো মূল লেখাটা আমি ফেসবুকে শেয়ার করছি, ওটা আপনারা দেখছেন। তো এই 3টা মাস, আগামী 3টা মাস কিভাবে কাটাবেন, আমি ধরে নিচ্ছি আপনাদের লিখিত পরীক্ষার বাকি আছে আরও 3 মাস। তো 3টা মাস কিভাবে কাটাবেন, এটার যে মোটিভেশনটা দরকার, একটু আগে শ্রদ্ধেয় সুফি মিজানুর রহমান সাহেব বলছিলেন 1% হচ্ছে ইন্সপিরেশন এবং 99% হচ্ছে পারস্পিরেশন। এই 1% যে অনুপ্রেরণা, এটাই কিন্তু বাকি 99%কে সফল করবে। যদি আপনার মধ্যে সেই ড্রাইভটা না থাকে, সেই অনুপ্রেরণা না থাকে, তাহলে কষ্ট করার কোনো ইচ্ছাই জাগবে না। ওটার জন্যই আজকের অনুষ্ঠান, বাকি কাজটা কিন্তু আপনাকে বাসায় গিয়ে করতে হবে, এখানে না। তো
আমি শুনেছি কথাগুলো শোনার সৌভাগ্য আমার আরো একবার হয়েছিল। গত শিল্পকলা একাডেমিতে যে ক্যারিয়ার আড্ডা ছিল ওখানে শুনেছিলাম, বেশিক্ষণ শুনতে পারিনি, স্যারও বেশিক্ষণ বলতে পারেননি। আজকে শুনেছি এবং আমি নিজেই ইন্সপায়ার্ড, আপনাদের কথা জানি না, আমি নিজেই ইন্সপায়ার্ড ওনার অনেকগুলো কথা। যেমন একটা কথা খুবই দামি কথা, সেটা হচ্ছে বাকি 10 জন যতটুকু কাজ করে আপনি যদি তার চাইতে কিছু বাড়তি কাজ না করেন তাহলে আপনি বাড়তি কোনো রিওয়ার্ড পাবেন না। একদম সহজ সমীকরণ, এর চেয়ে সহজ সমীকরণ হয় না। আমি কিংবা আয়ান সরকার আমরা আজকের অবস্থানে দাঁড়িয়ে আছি, আপনারা এইটুকু দেখছেন, কিন্তু আজকের অবস্থানে দাঁড়িয়ে থাকার জন্য আমরা কত রাত না ঘুমিয়েছিলাম সেটা কিন্তু কেউ জানেন না। তো আপনি আয়ানকে নিয়ে উঠেছি, আপনাদের প্রশ্নের আনসার দিব। তার আগে আপনাদের একটা ছোট্ট অনুরোধ করবো, একটা ইনফরমেশন দিব। সেটা হচ্ছে আজকে আমার ছোট ভাই আয়ানের জন্মদিন। আমরা সবাই মিলে বলি শুভ জন্মদিন। আচ্ছা, তো আমরা দোয়া করে আয়ানের জন্য। কেক আনলে খুব ভালো হতো, কেক এখন আনা যায় আমার তো আপনারা দোয়া করবেন আয়ানের জন্য, যাতে সে সুস্থ থাকে, ভালো থাকে, বেঁচে থাকে, অনেক বড় হয়, এটা দোয়া করবেন। আচ্ছা, আমি একটা কথা শুনি প্রায় সময়, আমাকে অনেকে ফেসবুকে ইনবক্স করে বা টেক্সট পাঠায়, সেটা হচ্ছে ভাইয়া পড়তে ইচ্ছা করে না, কি করব, লিখিত পরীক্ষার অনেক সিলেবাস, কি করব, পড়তে ইচ্ছা করে না। আচ্ছা, আমি একটা কথা, এটার আনসার হিসেবে আমি একটা কথা বলি। সে কথাটা হচ্ছে এরকম, আপনারা বিসিএস ক্যাডার হবেন, ভালো কথা। সাধারণত সরকারি চাকরিতে আমরা যখন জয়েন করি তখন আমাদের বয়স থাকে 27, 28 বা 29 বেশি হলে। সরকারি চাকরি থেকে রিটায়ারমেন্টের বয়স কত বলেন তো? 59 বছর। তার মানে কি আপনি এই চাকরিটা করবেন কত বছর? প্রায় কম বেশি 30 বছর, তাই তো? যে এখন সরকারি চাকরি আমরা কেন করতে যাচ্ছি? জব সিকিউরিটি ভালো, চাকরিটা যায় না সহজে, তাই না? সমাজে সম্মান আছে, সম্মানের সহিত আমরা বাঁচতে পারি, হালালভাবে বাঁচতে পারি, এই জন্য তো করতে যাচ্ছি। এখন দেখেন, যেই চাকরিটা আপনি 30 বছর আরামে করবেন, সেই চাকরিটার জন্য আপনি 3 মাস না ঘুমিয়ে কাটাতে পারবেন না। দুনিয়াটা এত ফেয়ার না, এতটা মানে এত সহজ না, দুনিয়াটা এতটুকু সহজ না। এবং ইটস এ ফেয়ার ডিল, ইটস এ ভেরি ফেয়ার ডিল। ওই জন্য আমি আপনাদের বলবো যে 3টা মাস সময় আছে, এই 3টা মাস কাজে লাগান। আপনি লাইফে অনেক কিছু পাবেন, যতটুকু ভাবছেন পাবেন তার চাইতে বেশি পাবেন। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমি শুধু একটা চাকরি চেয়েছিলাম, ফার্স্ট হতে চাইনি। সেটার জন্য আমি অনেক পরিশ্রম করেছি, মেহনত করেছি, এবং এটার জন্য আমার যতটুকু প্রাপ্য ছিল আল্লাহ তার চাইতে অনেক বেশি সম্মানিত করেছেন আমাকে। আচ্ছা, তো আপনাদের প্রশ্নোত্তর সেশনে চলে যায়। আমি মোটিভেশনাল সেশন আজকে নিচ্ছি না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞেস করার থাকে যে কোনো বিষয় নিয়ে বলেন, আমি আছি, আমার ছোট ভাই আছে, আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। প্লিজ স্যার। ওই যে পড়তে স্যার মনে চাইবে না মাঝে মাঝে, সবসময় পড়তে মনে চাওয়াটা মানসিক সুস্থতার লক্ষণও না। সুস্থ মানুষের সবসময় পড়তে ইচ্ছা করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু ওই সময় যদি সে ভাবে সে আসলে কোন অবস্থানে আছে, বাস্তবতা কি, তাকে কোন অবস্থানে যেতে হবে, এবং তার যে স্বপ্ন এবং তার যে আবেগটা, যদি স্বপ্ন, আবেগ এবং দৃষ্টিভঙ্গি এই 3টাকে একসাথে কাজে লাগানো যায়, একটা মানুষ অনেক দূর যেতে পারে, এটা আমি বিশ্বাস করি। তো আচ্ছা, আয়ান বলছে আমার একটা কথা আছে, আমি একটা কথা বলি মাঝে মাঝে, সেটা হচ্ছে ডু হোয়াট ইউ লাভ, লাভ হোয়াট ইউ ডু। আপনি যাই করেন না কেন সেটাকে ভালোবাসেন, এবং যেটা ভালোবাসেন সেটাই করেন। আপনাকে বিসিএস ক্যাডার হতে হবে না। আপনি জিজ্ঞেস করে দেখেন আপনার আসলে কি করতে ভালো লাগে, যেটা করতে ভালো লাগে সেটাই করেন, আপনি সেটাতে মাস্টারপিস হতে পারবেন, অন্যথায় সম্ভব না। আর না হলে 8-10 জন গড়পড়তা যেভাবে করে থাকে ওভাবেই থাকতে পারবেন, এই বেশি কিছু করা সম্ভব না। যাই হোক, আরেকটা জিনিস হচ্ছে সবসময় আপনার স্বপ্নটা নিয়ে ভাববেন, এবং যখনই আপনি আপনার স্বপ্ন নিয়ে ভাববেন না তখন আপনি ধরে নেন আপনি আসলে কিছুই ভাবছেন না। এটা খুব মেডিসিনের মতো কাজ করে, আমার ক্ষেত্রে করতো। আমি যখন প্রিপারেশন নিতাম, প্রিপারেশন নেওয়ার সময় আপনার কাছে মনে হতো যে আমি আসলে কি ভাবছি, আমার কি ভাবা উচিত, আমি আসলে কি করতে চাচ্ছি। যদি আমার ভাবনাগুলোকে আমি স্বপ্নকেন্দ্রিক করে না ফেলতে পারি অ্যাটলিস্ট 3 মাসের জন্য, তাহলে আমি ধরে নিতাম আমি আসলে কিছুই করছি না, আমি আসলে ভাবছি না। এইটুকু কনসেন্ট্রেশন, এইটুকু ডিভোশন, এইটুকু ডেডিকেশন দরকার হবে, প্রয়োজন হবে। আচ্ছা, এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু বলবার থাকে বলেন। মাইক্রোফোন আছে না একটা? হ্যাঁ, আচ্ছা, বলেন যে কোনো প্রশ্ন। ধন্যবাদ আপনাদের
এই ক্যারিয়ার আড্ডা করার জন্য আমি আমার মতো স্টুডেন্টদের পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা, এবং এইরকম বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন বিশিষ্ট শিল্পপতি সহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে উপস্থিত থেকে আপনাদের বক্তব্য শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আয়ান ভাই তিনি প্রথমে বক্তৃতা দিতে এসে বলেছেন যে তিনি বাংলা এবং ইংরেজি সম্পর্কে মোটামুটি কিছুটা একটা আইডিয়া দিয়েছেন, বিশেষ করে বাংলার কিছু বিষয় তিনি বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো তিনি গণিত সম্পর্কে কি বলবেন? তিনি কোনো আইডিয়াই দেন নাই, তবে আমার মনে হয় গণিত সম্পর্কে আমাদের জানা দরকার, আর ইংরেজিও দিবেন অবশ্যই। দুইটা যেহেতু আমাদের জন্য একটু রেয়ার হয়ে যায়, সুতরাং এই দুইটা সম্পর্কে আমার জানার খুব ইচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জানি না আপনি প্রথম থেকে ছিলেন কিনা, আমি প্রথমে একটা কথা বলেছি, আমার জীবনে আমি একটা বিষয়কে সবচেয়ে বেশি ভয় পাই, সেটাই গণিত। এই কথাটা আমি বলেছি, তাই আমি গণিতকে স্কিপ করে গেছি এবং আপনি সেই পয়েন্টটাই ধরেছেন। গণিতের জন্য আলটিমেটলি প্র্যাকটিস করতে হবে। এখানে সবচেয়ে বড় দিক হলো আমার মতো মুখস্থ করলে হবে না, প্র্যাকটিস করতে হবে। কোন কোন কোশ্চেনগুলি আসতেছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি অ্যানালাইসিস করতে হবে। কোন কোন কোশ্চেন হচ্ছে, যেমন সরল আসবে একটা, আমি একটা বিষয় পড়ে এসেছি, সরলের আনসার কেটে কুটে সব সময় এক, কারণ সরল এটা, এই জন্য কেটে কুটে আনসার এক। এই জন্য সরলটা খুব ভালো করে অবশ্যই করতে হবে। সরলের জন্য আপনি হ্যাঁ অবশ্যই সরলের পাশাপাশি বীজগণিতের উপর আপনাদের খুব বেশি জোর দিতে হবে। পাটিগণিত থেকে যে কয়েকটা কোশ্চেন হয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এখানে প্রিভিয়াস ইয়ারে কোন কোন কোশ্চেনগুলি প্রত্যেক বছর আসছে, যেমন লাভ ক্ষতি থেকে কোশ্চেন প্রত্যেক বছরই হচ্ছে, এই চ্যাপ্টারটা আপনাকে করতে হবে। পাশাপাশি ভাইয়া আরও কিছু আইডিয়া দিতে পারবে, কারণ আমি প্রথমেই বলেছি আমি আসলে গণিতে একটু উইক। আমার প্রশ্নটা আসলে আমার একটা জিজ্ঞাসা, তো হচ্ছে যে আমি কিভাবে ইংলিশে ভালো করতে পারি বা রিটেনে? ইংরেজিতে কিভাবে ভালো? না, আমি আসলে পড়ার সৌভাগ্য হয় নাই। আচ্ছা, দয়া করে এটা পড়ে ফেলবেন, ওখানে একেবারে ভেঙে ভেঙে লিখেছি কিভাবে ভালো করতে হবে। আমি খুব সংক্ষেপে দুইটা কথা বলি। একটা কথা আমি শুনি, ইংলিশে ভালো লিখতে পারি না, কিভাবে ভালো লিখতে পারি? আচ্ছা, এটা কখন হয়? এটা তখনই হয় যখন আমরা আমার চাইতে অনেক ভালো ইংলিশে লেখে এমন কারোর সাথে কম্পেয়ার করা শুরু করি। আমরা কিন্তু সবাই কম বেশি দুটা কাজ করতে পারি। নাম্বার ওয়ান, কোনো ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক করা ছাড়া সহজ বাক্যে ইংরেজি লেখা, একেবারে সহজ বাক্য। নাম্বার টু, যেহেতু সহজ বাক্য, সহজ শব্দ, সে কারণে সহজ শব্দের স্পেলিংগুলো সহজ, ওই ভুল স্পেলিং না করা, মানে স্পেলিং ভুল না করা। পারবো না করতে? এই দুইটা কাজ করেন, এই দুইটা কাজ করে মাথায় যা আসে তা লিখে দিয়ে আসেন, মার্কস আসবে। আমি এখানে দাঁড়াই কথাটা বললাম দায়িত্ব নিয়ে। অতএব সুশান্ত, আমার একটা ছোট টিপস আছে ইংরেজিতে ভালো হওয়ার ব্যাপারে। সেটা হচ্ছে, আমাকে ছোটবেলায় আমার বাবা একটা জিনিস শিখিয়েছিলেন যে আমরা সাধারণত কি করি, যে আমি এখান থেকে ডিনার করতে যাব, রাতে বাসায় যাব, এটা চিন্তা করার সময় বাংলায় চিন্তা করি, তাই না? বাংলায় চিন্তা করি কি করব, মনে মনে বাসায় যাব। এই চিন্তাটা ইংরেজিতে করলে কেমন হয়? ইংরেজি থেকে যদি বাংলায় আসি, যে আই শ্যাল গো টু হোম, আমি বাসায় যাব, এভাবে দেখবেন আমরা সহজ চিন্তাগুলো যদি মনে মনে ইংরেজিতে করি, ইংরেজির কিন্তু একটি বিশাল চর্চা হয়ে যায়, এবং এটি একটি খুব ভালো দিক ইংরেজিতে ভালো করার জন্য।
আচ্ছা, আর একটা ছোট টিপস দিয়ে দিই। এই টিপসটা প্রথম আলোতে দেওয়া হয় না, আমি ভুলে গেছি লিখতে, লেখার সময় তাতে কিছু মনে থাকে না। সেটা হচ্ছে ফেসবুকে যখন কমেন্ট লিখবেন বা স্ট্যাটাস দিবেন, ইংলিশে দেওয়া শুরু করেন, কাজে আসবে। ফেসবুকে কমেন্ট লেখার সময় ইংলিশে লিখবেন। যারা যারা হাসে ওদেরকে হাসতে দেন, হাসি স্বাস্থ্যের জন্য ভালো, ওরা ভালো থাকুক। আচ্ছা, এটা আমাকে হেল্প করেছিল বিষয়টা, এটা কিন্তু খুব হেল্পফুল। ফেসবুকে কমেন্ট লিখবেন ইংলিশে, আর স্ট্যাটাস আপডেট করার সময় ইংলিশে লিখবেন। কোনো সমস্যা নেই ভাই, আপনি আজকে লিখেন হি গো টু স্কুল, পরের দিন লিখেন হি গোস টু স্কুল, কোনো অসুবিধা নাই। ভুল করলেই শিখে মানুষ, কোনো অসুবিধা নেই ভাই। আর কোনো কিছু? হ্যালো, সালাম আলাইকুম। জানতে চাচ্ছিলাম যে মানে অনুবাদ, মানে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, মানে খুব বেশি ভুল করি আমি এটা, মানে এটা থেকে উত্তরণের পথ। অনুবাদ নিয়ে ডিটেলস কথা লেখা আছে প্রথম আলোর বাংলা যেদিন লিখেছিলাম, পড়েছিলেন ওটা? আপনি যেটা করবেন গত সপ্তাহের, মানে গত শুক্রবার এবং তার আগে শুক্রবারের প্রথম আলোটা সংগ্রহ করবেন, কাজে লাগবে। অনুবাদ কিভাবে পড়াশোনা করতে হবে একদম ডিটেলস লেখা আছে ওখানে, আমি এটা নিয়ে না বলি। হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল, সংবিধান, মানে সংবিধানটা টাইমলাইনেও শেয়ার, আমার টাইমলাইনেও আছে, স্যারের টাইমলাইনে গেলেও হবে, আমারটাতে গেলেও হবে। আচ্ছা ভাই, সংবিধান নিয়ে আমার ইয়া ছিল যে সংবিধান হুবহু সংবিধানের মতোই লিখতে হবে? কোনোভাবেই না, সংবিধান ফ্যাক্ট শেয়ার করি। হ্যাঁ, সংবিধান বসেন, সংবিধান আমি পারি না, এখনো পারি না, মুখস্থ নাই আমার সংবিধান। সংবিধান যেহেতু খুব কঠিন মনে রাখাটা, আমি যেটা করতাম, সংবিধানের ধারাগুলোর মধ্যে যে ধারাগুলো নিয়ে প্রশ্ন বেশি আসে, অর্থাৎ আগের বছরে কোশ্চেন স্টাডি করে অথবা সাজেশনস রেডি করে, অথবা আমি তো পেপার পড়তাম প্রায় সময়, মানে প্রতিদিনই পেপার পড়তাম অনেকগুলো, তো পেপারে অনেকগুলো আর্টিকেল থাকে না, অনেকগুলো সম্পাদক